সুপ্রিয় দর্শক, অভিনন্দন জানাচ্ছি। আমরা এই বাংলাদেশের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন শুধু মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি। আমি বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে সুন্দরবনে গা ঘেঁষে সাতক্ষীরা জেলায় আমার বাস। এখানে কয়েক গজ দূরে বাইপাস সড়ক গিয়েছে। সেই বাইপাস সড়কের পাশ দিয়ে পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই, ফলে এখানে শত শত মানুষ পানিবন্দী, পচা দুর্গন্ধময় পানির মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। এবং ভেলা নিয়ে মাঝে মাঝে আমরা বাইপাসে উঠে শহরে ঢোকার চেষ্টা করি। তো এর সাথে কয়েকদিন আগে দেখলাম যে সড়ক জনপদের যারা কর্মকর্তা তারা একটা মাইকিং করলো যে বাইপাসের পাশে তাদের সরকারের যে জায়গাগুলো দখল করে তারা কফি হাউস দোকান করেছে বা চার দোকান দিয়েছে বা অন্য কোনো স্থাপনা তৈরি করেছে, সেগুলো নিজস্ব উদ্যোগে ভেঙে নিতে, না হলে তারা ব্যবস্থা নেবে। কিন্তু তার কোনো মাইকের ঘোষণা, ওই যে টাকা খরচ করে ঘোষণা, সেটাই দেখলাম, তাছাড়া আর কিছু হলো না। সেই অবস্থায় মানুষের প্রত্যেক জায়গায় সরকার যা ঘোষণা দেয় তার প্রতি মানুষের কোনো আস্থা নেই। এমন একটা বিষয়ের উপরে আমরা এখন দিন পার করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে আমরা একটার পর একটা ঘটনা দেখছি। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র রাজনীতি সমাজ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা চায়, তাদের জায়গাটা ছোট হয়ে আসছে। আর যারা ধর্মীয় ভাবাদর্শে মানুষকে উগ্র ধর্মীয় মৌলবাদে উদ্বুদ্ধ করতে চায়, যে রাজনীতি 71 সালে মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছিল এবং যে রাজনীতি সামরিক শাসকের ছায়ার তলে বেড়ে উঠেছিল, তারা এখন স্বাধীন পরিবেশ পেয়ে তারা স্মরণকালের সবচেয়ে বড় যে সমাবেশটি সৌর উদ্যানে করেছে, সেখানে কয়েকবার দেখলাম তাদের দলীয় প্রধান কয়েকবার অসুস্থ হয়ে পড়ল এবং মানুষের সামনে দেখালো যে তাদের চাইতে ভালো রাজনৈতিক দল নেই। কিন্তু আমাদের জীবন অভিজ্ঞতা দেখেছি, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তাদের ছাত্র সংগঠনের নাম ছিল রক কাটাপাটি, এবং তাদের ভাবনাটা এরকম, তারা ছাড়া কেউ ভালো লোক নেই। কিন্তু তাদের অতীত ইতিহাস কি, 71-এর যারা অপরাধ করেছিল তাদের যখন তদন্ত সরকার বিচার করতে গিয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হওয়ার পরে তাদের দেশের সরকারি আইন অনুযায়ী নানান মেয়াদে সাজা হয়ে গেলে তারা দেশে তাণ্ডব চালিয়েছে এবং তারা অনেক ঘটনা ঘটিয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 71-এ পরাজিত হয়ে গেলেও পরবর্তীতে এদেশের রাজনীতি যখন নানান দিকে ঘুরপাক খায়, বিশেষ করে ক্ষমতাসীন তদানীন্তন 72 সালে একটি সরকার গঠন করে, সেই সরকার যখন দলীয় কর্তৃত্ব দিয়ে মানুষের মধ্যে একটি শোষণমূলক সমাজ কায়েম করতে চায়, রক্ষী বাহিনী করে, সেই রক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে মানুষ ফুঁসে ওঠে। 1972 সালের 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে গড়ে ওঠে। সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে গড়ে ওঠা সেই জাসদের উপরে তদানীন্তন সরকার কঠোর অত্যাচারের স্টিম রুলার পরিচালিত করে। তারপরে 75-এ যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়, তারপরে এক নাগাড়ে 15 বছর সেনা শাসন, 15 বছর সেনা শাসনের পরে সেই সেনা শাসকের শেষ চ্যাপ্টারে যিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি গণঅভ্যুত্থানে তিনি ক্ষমতার থেকে নেমে যান, গেলে দেশে নির্বাচন হলে একবার বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদীয় গণতন্ত্রের নামে পুঁজিপতিদের পার্লামেন্টে পরিণত হয়, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি। প্রথমবার বিএনপি, তারপরে এবার আওয়ামী লীগ, তারপরে আবার বিএনপি জামাত, তারপরে আওয়ামী লীগ। এইভাবে দেশ পরিচালনা করতে যে রাজনৈতিক ময়দানটি এমন করে দেওয়া হয়েছে যে অধিকাংশ অভিভাবক মনে করে তার সন্তানটি যেন আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যেন রাজনীতির নাম না করে। কারণ রাজনীতি মানে হচ্ছে প্রতিপক্ষর গালিগালাজ করা, প্রতিপক্ষ নিন্দা করা। কিন্তু একটি নীতি আদর্শের ভিত্তিতে লুটপাট, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য যে তরুণ ছাত্র সমাজের ভূমিকা ছিল 71 সালে, ভূমিকা ছিল 52 সালে, সেটা বর্তমানে দেখা যায় না। এই পরিস্থিতিতে আমাদের এখানে কয়েকটি ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনে আগে একবার একটি দল হয়েছিল, সেই ছেলেটি খুব নিম্নমানের পরিবার থেকে উঠে আসা, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সে প্রথমে ভিপি হয়েই তদানীন্তন সরকার প্রধানকে বলেছিল তাকে দেখলে নাকি তার মার, প্রধানমন্ত্রীকে দেখলে তার মায়ের কথা মনে পড়ে। এখন সে সবচেয়ে বেশি মায়ের বিরুদ্ধে
কথা বলতে চায়, এবং সে কথার মধ্যে যে একটা স্টান্টবাজি সেটা বোঝা যায়। এবং তারা ইদানিং ধর্মীয় উগ্রবাদী রাজনৈতিক সিন্ডিকেটের ছাতার তলে গিয়েছে। আবার যখন পরবর্তীতে আবার কোটা সংস্কারের আন্দোলন হয়, তখন দেশের শোষণ বঞ্চনার বিরুদ্ধে তদানীন্তন স্বৈর শাসক এক নাগাড়ে 14, 18, 24 সালের ভোটটি একেবারেই খারাপভাবে করার কারণে জনগণের মধ্যে যে বিক্ষোভ ছিল, জনগণের মধ্যে যে রাগ ছিল, সেই রাগকে ক্যাশ করে, রাগকে পুঁজি করে এই তরুণ প্রজন্ম একটি আন্দোলন সংগঠিত করে। তার সাথে বহু বামপন্থী সংগঠন যুক্ত ছিল, মধ্যপন্থী ছিল, ডানপন্থী ছিল, এনজিওরাও ছিল। সবাই থেকে যখন 5ই আগস্ট অভ্যুত্থান সংগঠিত করে, অভ্যুত্থান সংগঠিত করার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখতে পাচ্ছি সরকারের একটি সহযোগিতা একটি কিংস পার্টি নামক একটি পার্টি তৈরি হয়েছে। সেই পার্টির নেতারা তারা 71কে অস্বীকার করতে চায়, তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তারা একটি আগেকার পতিত স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে চেয়ে তারা 71-এর প্রতি অশ্রদ্ধা দেখায়। 71-এর প্রতি অশ্রদ্ধা দেখিয়ে তারা 71-কে রাজনৈতিকভাবে যারা অস্বীকার করেছে, যে ধর্মীয় মৌলবাদী দল, সেই মৌলবাদী দলের সমাবেশে যেয়েও তারা খুব বড় বড় কথা বলেছে। এতে প্রমাণ হয় তারা দেশটি আধুনিক গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে করার পক্ষে না। তারা আসলে শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা স্টানবাজি অবস্থান নিয়ে তারা মানুষের একটা সিম্পাথি দূর করতে চেয়েছিল। এবং তাদের লোভ ছিল যে সমাজে যারা লুটপাটকারী দুর্নীতিগ্রস্ত তাদের কাছ থেকে, তাদেরকে জিম্মি করে, তাদের কাছে চান্দা নিয়ে, তাদের কাছে পয়সা নিয়ে তারা এই ক্ষমতার বলয়ে থেকে বর্তমানে আর্মি পুলিশদের সহযোগিতা তারা রাষ্ট্র ক্ষমতা যেতে চায়। ঠিক অনেকটা এর আগে সামরিক শাসকরা যেমন করে সেনা শাসনের পোশাক পরে দল গঠন করেছিল, এই এই এরকম দল দুটো আছে, সেই দুটো দলই দেশ চালিয়েছিল। তাদের দেশ চালানো নিয়ে রাজনীতিবিদদের অনেক অভিযোগ আছে। সেই একইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল টার্গেট ছিল একটি অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে, সবার জন্য উন্মুক্ত একটি স্বাধীন পরিবেশ তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা করা, এবং নির্বাচনে যেন দেশের জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে। কিন্তু সেই দিকে না যেয়ে নির্বাচনটি যাতে না হয় এবং নানান গণ্ডগোল, ফ্যাসাদ, মারামারি, ভাঙচুর, বুলডোজার দিয়ে বাড়িঘর উড়িয়ে দেওয়া এবং বিভিন্ন অগ্নিসংযোগ করা, হিন্দুদের সম্পদ দখল করা, নারীদের ধর্ষণ করা এবং বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কাজের মধ্যে দিয়ে মানুষের মধ্যে অত্যন্ত অস্থিরতা তৈরি করেছে। একদিকে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেই সাথে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, সেগুলো মোটেই কমেনি। ফলে মানুষ মনে করে অভ্যুত্থান করে কী হলো। এই অবস্থায় আমরা দেখতে পেলাম যে ওই নতুন পার্টিটি ক্ষমতাসীনদের ছাতার তলে দিয়ে তারা বিভিন্ন জেলায় জেলায় যখন গণসংযোগ করলো, তখন মানুষ মনে করলো যে না, এরা একটা নতুন শক্তি দাঁড়াতে চায়। কিন্তু আবার আগের পতিত সরকারের যে যে প্রধান, তার পিতার বাড়ি বাংলাদেশের অধ্যায়ের চ্যাপ্টার জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল, সেই জায়গায় যখন যাওয়ার কথা বলে, তখন ভাষা চেঞ্জ করে তারা যে কথা বলে তারা যাত্রা করলো মার্চ টু গোপালগঞ্জ। তাতে মানুষের ধারণা হলো বোধহয় 32 নম্বর যেমন করে সেনাবাহিনীর উপস্থিতিতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে বোধহয় গোপালগঞ্জের এই সমাধিস্থল ভেঙে দেওয়া হবে। তখন ওখানকার মানুষের ভাবাবেগ, ওখানকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন এটাকে রুখে দিতে চায়, তখন তাদের সাথে সংঘর্ষে একেবারে তাজা 5টা প্রাণ চলে যায়। সেটা নিয়ে মানুষ খুব ভালোভাবে নেয়নি এবং তারা সেখান থেকে প্রাণে বেঁচে আসে আর্মিদের সহায়তায়। এবং তারপরে বারবার কয়েকটি জেলায়, যেমন চট্টগ্রামে, ময়মনসিংহে, দিনাজপুর, এরকম অনেকগুলো জেলায় তারা কিন্তু এই নতুন যে ছোট্ট ক্ষুদে রাজনৈতিক শক্তি, তারা বাধার সম্মুখীন হয়। কারণ তাদের যে কথাবার্তা, মানুষকে শ্রদ্ধায় নিয়ে, মানুষকে ভালোবাসায় নিয়ে, মানুষকে আবেগে নিয়ে কথা বলা, সেই টেকনিকটা তারা মোটেই রপ্ত করতে পারেনি। এবং বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের যে ভালো উপলব্ধিগত জ্ঞান আছে, সেটাও মনে হয়নি। এই পরিস্থিতিতে আবার এই ঢাকার মাইলস্টোন স্কুলের অগণিত ছাত্রছাত্রী সেখানে পুড়ে জীবন চলে যায় এবং সেখানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই বিমান বিধ্বস্ত নিয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে যে এই বিমানটি এর আগেও অনেকবার বিধ্বস্ত হয়েছে। জনাকীর্ণ এলাকায় এই বিমানটি চলা উচিত নয়, কিন্তু এখানকার কর্তৃপক্ষ সেটা করতে দিয়ে মানুষের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। অর্থাৎ নানান সুতোই এদেশে যাতে নির্বাচনটা প্রলম্বিত হয়, নির্বাচনটা দেরি হয়, সেই চেষ্টা করছে। এখন অত্যন্ত পরিষ্কারভাবে বাংলাদেশের দুটো ধারা। এখন একটি ধারা হলো
একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে একটি নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন হোক এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উম, আম, তারা দেশ পরিচালনার দায়িত্ব নিক। এটা একটা পক্ষ। আর একটা পক্ষ নির্বাচন না করে এই সরকারের ছাতার তলে থেকে প্রতিনিয়ত তার ভিন্ন মতকে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে মবক্রেসি করে দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চায়। এই ব্যবস্থা আমরা পতন চাই, আমরা গণতান্ত্রিক ব্যবস্থার উত্থান চাই, আমরা শোষণমূলক সমাজের নিরসন চাই, শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নেওয়ার জন্যে ওই যে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিকল্প নেই। দেশের মালিক জনগণ। ৭২-এর সংবিধান আমাদের তাতে কিছু সংযোজন হতে পারে। ৭২-এর সংবিধান মানেই হলো যুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সংবিধান। সেটা বর্তমান যে কয়েকদিন আগে যে ধর্মীয় উগ্রবাদী যে সংগঠন তারা প্রকাশ্যে বলেছে ৭২-এর সংবিধান ভারতের তৈরি। এত বড় অসম্মান! এই কথা বলার মধ্য দিয়ে তারা ৩০ লক্ষ শহীদকে অসম্মান করেছে, মহান মুক্তিযুদ্ধকে অসম্মান অস্বীকার করতে চায়। ফলে তাদের এই ধরনের ধৃষ্টতা যাতে তারা আর না দেখাতে পারে, এর জন্য তারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। লুটপাট দুর্নীতির বিরুদ্ধে তাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। কারণ তারা কিন্তু আমি দেখলাম যে তাদের প্রধান কয়েকবার অসুস্থ হয়ে পড়লো স্টেজে, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে আমরা দেখলাম না দেশের গরিব মানুষ যে হাসপাতালে যে বিনা চিকিৎসায় মারা যায় সে ব্যাপারে তাদের কোনো দিক নির্দেশ নেই। তারা নিজেরাই ব্যবসায়ী ভিত্তিতে হাসপাতাল গড়ে তুলেছে। সেখানে চিকিৎসা নিতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে। কিন্তু একটা রাষ্ট্র যেটা মহান মুক্তিযুদ্ধের মধ্যে গড়ে উঠেছিল, সে রাষ্ট্রের লক্ষ্য ছিল কিন্তু যে দেশের চিকিৎসা হবে অবৈতনিক। সেই সাথে সাথে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত লেখাপড়া থাকবে অবৈতনিক। কিন্তু তারা সেখানে ওই যে রাজনৈতিক দলের ব্যানারে তারা কিন্তু প্রচুর পরিমাণে কোচিং সেন্টার এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। অর্থাৎ যে ব্যবসায়ী সিন্ডিকেট হাতে যেমন আমরা বন্দী, এই রাজনৈতিক ব্যবসায়ী সিন্ডিকেট হাতেও আবার তারা বন্দি করার জন্য নতুন ফাঁদ পেতেছে। এই ফাঁদ থেকে মুক্ত হতে গেলে আমাদের একমাত্র পথ হলো মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়ে তোলা এবং দেশকে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষে রূপান্তরিত করা এবং দেশের গণতন্ত্রের জন্য প্রাদেশিক সরকার ব্যবস্থা করা এবং নির্বাচনটি উচ্চকক্ষের প্রধান হিসেবে রাষ্ট্রপতির অধীনে করার ব্যবস্থা নেওয়া এবং নিম্নকক্ষে বিভিন্ন অঞ্চলভিত্তিক এমপি তারা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা যেমন দেখবে। স্থানীয় সরকার থাকবে স্বাধীন শক্তিশালী এবং দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স হওয়ার জন্যে অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ হিসেবে প্রত্যেক বিভাগে একটি করে প্রদেশ অর্থাৎ প্রাদেশিক সরকার এবং কেন্দ্রে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট। উচ্চকক্ষ নির্বাচিত হবে কৃষক শ্রমিক পেশাজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি যাবে উচ্চকক্ষে, আর নিম্নকক্ষে হবে একটি আঞ্চলিক যে প্রতিনিধি। এভাবে যদি সংবিধানটি সংস্কার করে আমরা নির্বাচনের মধ্যে আসতে পারি তাহলে আমাদের অনেক সমস্যা কেটে যাবে। এই ভোটটা আনুপাতিক হোক এবং সেখানে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেইভাবে তার পার্লামেন্ট প্রতিনিধিত্ব থাকবে। পার্লামেন্টে প্রতিনিধিত্ব হলে পার্লামেন্টেও সে কী বলতে চায় মানুষ বুঝতে পারবে, আবার জনগণের কাছ থেকে কথা বলবেই। অতীতে পিয়ার পদ্ধতি বাদে যে নির্বাচন হয়েছে সেই ৭৩ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত সে নির্বাচনের অভিজ্ঞতা বলে যে এমপি মানেই তারা সিন্ডিকেট বানায়, এমপি মানেই প্রতিপক্ষকে হত্যা করে, এমপি মানেই টাকা পয়সা বিভিন্নভাবে হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে এবং তার সাথে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী দুর্নীতিগ্রস্ত আমলা তারা এটা করে। আমরা এর বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। যারা জাতীয় সমাজতান্ত্রিক দলে বিশ্বাস করেন, যারা দেশকে একটি সমাজতান্ত্রিক গণসংগঠনে রূপান্তরিত করতে চান, দেশকে যারা লুটপাট মুক্ত দেশ করতে চান, কমপক্ষে ৬০% মানুষকে রেশনের আওতা আনতে চান, তারা আসুন জাসদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আবার নতুন করে এই বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানকে শ্রদ্ধা করে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি এবং ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক একটি বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি সে চেষ্টা আমাদের দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সবার থাকবে এবং অবশ্যই আমরা গণতান্ত্রিকভাবে সে পথে অগ্রসর হতে পারবো। আপনারা নিশ্চয়ই সেভাবে থাকবেন। আমরা আর হাহাকার দেখতে চাই না, আমরা আর বিভাজন দেখতে চাই না। আমরা চাই শোষিত বঞ্চিত মেহনতি মানুষগুলো একটু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, আর যারা শোষক যারা নিপীড়ক যারা ফ্যাসিস্ট তারা আর একটা পক্ষ। শোষক নিপীড়ক ফ্যাসিস্টদেরকে আমরা পরাজিত করে একটি শোষিত মেহনতি মানুষের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে দেশটি আমরা সামনের দিকে অগ্রসর করতে পারবো। সেখানে শিক্ষার গ্যারান্টি থাকবে, চিকিৎসার গ্যারান্টি থাকবে,
তরুণদের কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে। সেই ধরনের একটি রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখি। আসুন আমরা সবাই মিলে সেই ধরনের একটি রাষ্ট্র তৈরি করার জন্য যুদ্ধ করি। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে অধ্যাপক ইদ্রিস আলী আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ।